ফোনটা কান থেকে নামিয়ে আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। বুকের ভেতর ধুকপুকানিটা তখনও কমেনি। একটা কোচিং সেন্টার থেকে ফোন করেছিল, ইন্টারভিউয়ের জন্য ডেকেছে পরশুদিন সকালে। চাকরিটা এখনো চূড়ান্ত হয়নি, বেতনও খুব বেশি কিছু দিবে না, মাসে মাত্র ৮-৯ হাজার টাকা হতে পারে। কিন্তু এই ফোন কলটাই আমার কাছে অন্ধকারের মধ্যে এক টুকরো আলো পাওয়ার মতো লেগেছে। সোফায় বসে থাকা শাহেদের দিকে তাকালাম। ও তখন চায়ের কাপে চুমুক দিয়ে আমার দিকে আর চোখে তাকাচ্ছিল। মনে হয় ফোনে কোচিং সেন্টারের নাম আর ইন্টারভিউয়ের কথাটা বুঝতে পেরেছে, কিন্তু ও কোনো কথা বলল না, শুধু তার ছেলের একটা নিঃশ্বাস ফেলে টিভির রিমোটটা হাতে নিল। পরদিন সকাল থেকে ঘরের পরিবেশটা অন্য দিনের চেয়ে একটু আলাদা ছিল। শাশুড়ি মা রান্নাঘরের দিকেও আসছিলেন না, বাচ্চাদের সাথেও তেমন কথা বলছিলেন না। একটা নীরব নীরব ভাব, যেন আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি। তবে আমি আমার স্বাভাবিক কাজকর্ম সব গুছিয়ে করলাম। সকালে শাহেদের নাস্তা আর টিফিন রেডি করে টেবিলে রাখলাম, বাচ্চাদের খাওয়ালাম। বাচ্চারা ঘুমিয়ে পড়লে আমি আলমারি খুলে একটা পুরনো সাধারণ সুতির সালোয়ার কামিজ বের করলাম। এত বছর তো শাহেদের পছন্দের শাড়ি বা ভারী জামা কাপড় পরে ঘরেই কাটিয়েছি। পরশুদিন ইন্টারভিউতে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে লাগলাম। কিভাবে কথা বলবো, অনার্স শেষ করার পর এই 7 বছরের গ্যাপটা কিভাবে বুঝিয়ে বলবো, সব মাথায় ঘুরছিল। সন্ধ্যায় রূপা ফোন করলো। উপাস থেকে বোনটার গলায় একটু হালকা স্বস্তির সুর। রূপা বলল, আপু টাকাটা জমা দেওয়া হয়েছে, পরীক্ষার প্রবেশপত্র পেয়েছি আজ, তুই কেমন আছিস? আমি গলাটা যথাসম্ভব স্বাভাবিক রেখে বললাম, আমি ভালো আছি রে রূপা, তুই মন দিয়ে পড়াশোনা কর। আর শোন, এরপর থেকে তোর কোনো কিছু লাগলে সোজা আমাকে বলবি, বাবার উপর চাপ দিবি না। রূপা একটু অবাক হয়ে বলল, তোর কাছে দুলাভাই কিছু বলবে না? আমি বললাম, না কিছু বলবে না, তুই শুধু তোর কাজটা কর। আমি আর বেশি কিছু না বাড়িয়ে ফোনটা রেখে দিলাম। পরদিন ইন্টারভিউয়ের দিন সকালে মনটা ভীষণ অস্থির লাগছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার নাস্তা বানালাম। আয়ান আর আরিশাকে শাশুড়ি মায়ের কাছে বুঝিয়ে দিয়ে বললাম, আম্মা আমি 3-4 ঘন্টার জন্য একটু বাইরে যাচ্ছি, বাচ্চাদের একটু খেয়াল রাখবেন। শাশুড়ি মা মুখ ঘুরিয়ে বললেন, সংসার বাচ্চা ফেলে এখন দৌড়াদৌড়ি শুরু হলো, বংশের মুখ আর রাখা গেল না। আমি আর কোনো তর্ক করলাম না, ব্যাগটা কাঁধে নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। রাস্তায় নেমে প্রথম ধাক্কাটা খেলাম। গত 7 বছরে একা একা বাসে উঠে কোথাও যাওয়ার অভিজ্ঞতা আমার ছিল না। তীব্র রোদ আর ধুলোবালির মধ্যে বাসের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ শাহেদের সেই কথাটা মনে পড়ে গেল। 3 দিন ইন্টারভিউ দিতে গিয়ে যখন বাসে ধাক্কা খাবে, তখন নিজেই পা ধরে ঘরে এসে বসবে। দাঁতে দাঁত চেপে লোকাল বাসে উঠে পড়লাম। পেছনের সিটে গাদাগাদি করে বসে যখন ঘাম মুছছিলাম, তখন মনে হচ্ছিল এই কষ্টটা আমার নিজের অস্তিত্ব প্রমাণের কষ্ট, এটা কোনো অপমানের কষ্ট নয়। ঘন্টা খানিক পর কোচিং সেন্টারে পৌঁছালাম। ওয়েটিং রুমে আরো 4-5 জন মেয়ে বসেছিল। সবাই আমার চেয়ে বেশ ছোট এবং সদ্য পাশ করা। তাদের দেখে নিজের মধ্যে একটু দ্বিধা কাজ করছিল। কিছুক্ষণ পর আমার ডাক পড়লো। ভেতরে ঢুকে স্যারদের সামনে বসতে একজন জিজ্ঞেস করলেন, আপনি তো 2018 সালে অনার্স শেষ করেছেন, মাঝখানের এই 7 বছর কি করেছেন, কোনো কাজের অভিজ্ঞতা আছে? আমি এক মুহূর্ত থামলাম, তারপর সোজা হয়ে বসে বললাম, না স্যার, প্রাতিষ্ঠানিক কোনো অভিজ্ঞতা নেই। এই 7 বছর আমি সংসার সামলেছি, 2 সন্তানকে বড় করেছি, কিন্তু আমার পড়ার অভ্যাস বা শেখানোর মানসিকতা কখনো কমেনি। আপনি আমাকে একটা ট্রায়াল ক্লাস নিয়ে দেখতে পারেন। ভদ্রলোক আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সিভিতে সাইন করলেন, তারপর বললেন, ঠিক আছে, আমরা প্রাইমারি সেকশনের ইংলিশ আর বাংলা ক্লাসের জন্য আপনাকে নিচ্ছি। সপ্তাহে 4 দিন পড়াতে হবে, বেতন শুরুতে 9,000 টাকা, পরশু থেকে জয়েন করতে পারবেন। টাকার অঙ্কটা খুব বড় নয়, কিন্তু কথাটা শোনার পর আমার মনে হলো আমি যেন বিশাল একটা পাহাড় জয় করে ফেললাম। আমার চোখের কোণটা ভিজে উঠেছিল, তবে এবার তা কষ্টের জল নয়। বাসায় ফেরার পথে রূপার বিকাশে আমার জমানো সামান্য কিছু টাকা থেকে 500 টাকা পাঠিয়ে দিলাম, আর মনে মনে বললাম, আজ থেকে আমি আর কারো উপর নির্ভরশীল নয়। বাসায় ঢুকে দেখি শাহেদ টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। আমাকে ঢুকতে দেখে বলল, কি হলো, মহারানীর ইন্টারভিউ শেষ, কত লাখ টাকার চাকরি দিল তারা? আমি ব্যাগটা সোফায় রেখে একদম শান্ত গলায় জবাব দিলাম, কোনো লাখের না শাহেদ, 9,000 টাকার চাকরি পেয়েছি, কিন্তু এই 9,000 টাকা আমার নিজের যোগ্যতার। পরশু থেকে আমি কাজে জয়েন করছি। শাহেদ ল্যাপটপ থেকে মুখ তুলে হা করে আমার দিকে তাকিয়ে রইল। প্রথম দিন অফিসে যাওয়ার সকালটা যে এতটা কঠিন হবে তা আমি ভাবতেও পারিনি। ঘড়িতে তখন সকাল 5:30। প্রতিদিনের চেয়ে 1 ঘন্টা আগেই উঠেছি। রান্নাঘরে গিয়ে তাড়াহুড়ো করে শাহেদের জন্য নাস্তা, দুপুরে শাশুড়ি মায়ের জন্য তরকারি আর বাচ্চাদের টিফিন এক হাতে সামলাতে হচ্ছিল। তার উপর মাথায় চিন্তা, সকাল 9টার মধ্যে কোচিং এ পৌঁছাতে হবে। শাশুড়ি মা সকালে উঠে রান্নাঘরে টেবিলে রাখা চায়ের কাপটার দিকে তাকিয়ে বললেন, চায়ের লিকাটা আজ এত পাতলা কেন বৌমা, মন তো অন্য জায়গায়, সংসার কি আর আগের মতো মাথায় আছে? আমি জবাব দিলাম না, কারণ আমি জানি এই ছোট ছোট খোঁচাগুলো এখন প্রতিদিনের অভ্যাসে পরিণত হবে। আয়ান আর আরিশাকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুয়ে তৈরি করে দিলাম। আয়ান বারবার জিজ্ঞেস করছিল, আম্মু তুমি কোথায় যাচ্ছ আজ, আমার সাথে খাবে না? আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, একটু কাজে যাচ্ছি সোনা, দুপুরে এসে খাবো। 8টা বাজতেই শাড়ির কুচিটা ভালো করে গুজে ব্যাগটা কাঁধে নিলাম। শাহেদ তখন সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। একবারের জন্য আমার দিকে ফিরে তাকালো না। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মা আমি আসছি, বাচ্চাদের একটু খেয়াল রাখবেন।
থাকবেন। বাস স্ট্যান্ডে এসে যখন দাঁড়ালাম ততক্ষণে বেশ ভিড় জমে গেছে। একটার পর একটা লোকাল বাস আসছে আর হুড়মুড় করে লোক উঠছে। 7 বছর পর একা একা এভাবে ভিড়ের মধ্যে লড়াই করে বাসে উঠা, হাত পা যেন জমে যাচ্ছিল। একটা বাসে উঠতে গিয়ে কন্ডাক্টরের ঝাড়িও খেতে হলো। সোজা ভেতরে জানা পা, দরজায় দাঁড়িয়ে থাকবেন না। ঘামে ভেজা জামা আর ধুলোবালির মধ্যে যখন কোচিং সেন্টারে পৌঁছালাম তখন 9টা বাজতে 5 মিনিট বাকি। ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিজেকে একটু গুছিয়ে নিলাম। ভেতরে ঢুকে প্রাইমারি সেকশনের বাচ্চাদের ক্লাসে দাঁড়াতেই সব ক্লান্তি যেন কোথায় উবে গেল। 12-13 জোড়া ছোট ছোট কৌতূহলী চোখ আমার দিকে তাকিয়ে আছে। প্রথম 10 মিনিট একটু জড়তা লাগছিল, কিন্তু পড়া শুরু করার পর মনে হলো আমি এই কাজটার জন্যই তৈরি ছিলাম। বাচ্চাদের পড়াতে পড়াতে কখন যে 2 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। ছুটি শেষে বের হওয়ার সময় ডায়াসের বড় স্যার ডেকে বললেন, প্রথম দিনের ক্লাসটা ভালোই নিয়েছেন আনিকা, বাচ্চারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনেছে। এই সামান্য প্রশংসাটুকু শুনে বুকটা যেন গর্বে ভরে উঠল। এত বছর পর কেউ আমার কাজের স্বীকৃতি দিল, তাও বিনা কোনো তাচ্ছিল্যে। দুপুরে যখন বাসায় ফিরলাম ঘরের অবস্থা দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। ডাইনিং টেবিলে নাস্তার বাসনগুলো তেমনই পড়ে আছে, সিসকে থালা বাসনের স্তূপ। শাশুড়িমা ঘরে টিভি দেখছেন আর বাচ্চারা মেঝেতে খেলনা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। শাহেদ দুপুর 12টায় এসে নাস্তা খেয়ে চলে গেছে, কিন্তু টেবিল থেকে প্লেটটা এখন পর্যন্ত সরায়নি। আমাকে ঢুকতে দেখে শাশুড়িমা বললেন, চাকরি তো শুরু করলে, এখন ঘরদরের এই অবস্থা সামলাবাই কে? আমি কি এই বয়সে ঘরের কাজ করব নাকি? আমি ব্যাগটা রেখে একটা দীর্ঘশ্বাস ফেললাম। বুঝলাম এগুলো ইচ্ছে করেই করা হয়েছে, যাতে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হই। কিন্তু আমি দমার পাত্রী নই। আলমারি থেকে জামা পাল্টে সোজা রান্নাঘরে ঢুকে গেলাম। ধোয়া মোছা, বাচ্চাদের ভাত খাওয়ানো, বিকালের নাস্তা বানানো, এক নিঃশ্বাসে সব শেষ করলাম। সন্ধ্যায় শাহেদ বাসায় ফিরে এসে কড়া গলায় বলল, আমার ইস্ত্রি করা শার্টটা কোথায়? কাল সকালে পরে যাব, এখনো ইস্ত্রি করা হয়নি কেন? আমি বাচ্চাদের পড়াচ্ছিলাম। মাথা তুলে শাহেদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আলমারির দ্বিতীয় তাকে তোমার শার্ট আছে, আর একটু নিজের কাজ নিজে করার অভ্যাস করো। আমি সারাদিন কাজ করে এসে আবার তোমার কাপড় ইস্ত্রি করার সময় পাবো না। শাহেদ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে রইল। হয়তো ভাবতেও পারিনি যে আমি সরাসরি তাকে এভাবে না বলে দেব। ও ভেবেছিল 3 দিনের ধকল সহ্য করতে না পেরে আমি কেঁদে কেটে চাকরি ছেড়ে দেব, কিন্তু ও বুঝিনি এই লড়াইটা আমার জেদের চেয়েও বেশি আমার অস্তিত্বের। গল্পের এই পর্বটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।